আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একযোগে মাথাপিছু আয় বেড়েছে ৩ গুণ, এখনো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে দরিদ্র জনগোষ্ঠীর একাংশ। জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা, নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। কলাপাড়ায় এগিয়ে চলছে কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। এবং আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ। শুরুতেই শেখ হাসিনা সরকারের টানা এক যুগ পূর্তি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন। এবার বিস্তারিত। খাদ্য উৎপাদনে এখন স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। ১২ বছরে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে ১,৩০,০০,০০০ টন। স্থানীয় চাহিদা মিটিয়ে যা বিদেশেও রপ্তানি হচ্ছে। আর এক যুগে মাথাপিছু আয় ৩ গুণ বেড়ে দাঁড়িয়েছে $২,০৬৪ মার্কিন। বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে। তবে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর একাংশ এখনও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে। শারফুল আলমের রিপোর্ট। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে খাদ্যশস্যের উৎপাদন বাড়ছে প্রায় প্রতি বছরেই। ২০০৮ সালে দেশে ২,৭০,০০,০০০ টন খাদ্যশস্য উৎপাদন হলেও এক যুগে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি টনে। স্থানীয় চাহিদা মিটিয়ে নিয়মিত রপ্তানি হচ্ছে এসব কৃষিপণ্য। মোট জনগোষ্ঠীর ৪০% মানুষ এখন কৃষি অর্থনীতি নির্ভর। পরিসংখ্যান বলছে বিশ্বে পাট রপ্তানিতে বাংলাদেশ প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়, ইলিশ উৎপাদনে প্রথম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, মাছ, চাল ও ছাগল উৎপাদনে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। আলু, আম এমনকি সবজি উৎপাদনেও আছে শীর্ষ কয়েকটি দেশের মধ্যে। ২০০৮-এ আমাদের খাদ্য উৎপাদন সামগ্রিকভাবেই আমাদের খাদ্য বা দানাদার জাতীয় শস্য তখন মাত্র ২৭ মিলিয়ন টন উৎপাদন হতো। ২০-এর জুন পর্যন্ত প্রায় ৪০ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে। ১২ বছরে মাথাপিছু আয় বেড়েছে প্রায় ৩ গুণ, তো ক্রয় ক্ষমতাও বেড়েছে। হতদরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি ১৪৪টি, সুবিধাভোগী ১.৫ কোটিরও বেশি মানুষ। পেনশন, মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন সুবিধার আওতা ও পরিধিও বাড়ছে প্রতি বছরেই। অবশ্য পিছিয়ে পড়া সব মানুষের জন্য এখনো তা নিশ্চিত করা যায়নি। দরিদ্র জনগোষ্ঠীর একটা পরিবর্তন হয়েছে যে এখন নগর দরিদ্র একটা বড় গ্রুপ, আমাদের একটা বড় সংখ্যক নগর দরিদ্র আমাদের দেশের মধ্যে চলে এসছে। এদের জন্য আসলে নিরাপত্তা জাল কর্মসূচি ওইভাবে নেই। সরকার এখন চেষ্টা করছেন এগুলোকে সমন্বিত করে একটা ডেটাবেস তৈরি করে এদের জন্য একটা বড় প্রকল্প গঠন করা। এই সামনের বছরে ১,০০,০০০ কোটি টাকারও বেশি তারা সামাজিক নিরাপত্তার জন্য ব্যয় করবেন বলে আমরা জানতে পারছি। কম দামে চাল বিক্রি, বিজিডি, বিজিএফ এবং ঘরে ঘরে চাকরি দেওয়ার লক্ষ্যে ন্যাশনাল সার্ভিসের মতো কর্মসূচিও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে। এসব কর্মসূচির কারণে অতি দরিদ্র মানুষের হার ২২% থেকে এক যুগে নেমে এসেছে ১০.৫%। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনী খবর।
জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবার নগরের বহদ্দারহাট সজন সুপারমার্কেট এলাকায় জনসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। নির্বাচিত হলে চট্টগ্রামে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট চান বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। সুবিধাবঞ্চিত শিশুদেরকে কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষিত করার মাধ্যমে তাদেরকে গড়ে তুলব, ফলে তারা তাদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন কর্মসংস্থানে নিয়োগ দিলে আমার মনে হয় এই অপরাধ প্রবণতা থেকে আমরা অনেকাংশে মুক্ত পাব। শীষের জোয়ার সৃষ্টি হয়েছে প্রতিটা এলাকা আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য চট্টগ্রামবাসী আজকে ঐক্যবদ্ধ সচেষ্ট। চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। পাঠানটুলি এলাকায় আওয়ামী লীগ প্রার্থী ও একই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে বাবুল নামে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর এক কর্মী নিহত হন, আর গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের সহ 25 জনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ায় এগিয়ে চলছে আরও একটি 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ। করোনা মহামারীর কারণে কিছুটা পিছিয়ে গেলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলেও উন্নত প্রযুক্তি ব্যবহার করায় এটি হবে পরিবেশ বান্ধব। ফজলে রাব্বির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহবুব আলম। এই নির্মাণযোগ্য চলছে পটুয়াখালীর কলাপাড়ায়। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে বাংলাদেশের আরপিসিএল এবং চীনের নরিনকো ইন্টারন্যাশনাল। 660 মেগাওয়াটের দুটি ইউনিটে প্রতিদিন ব্যবহার করা হবে 12,000 টন কয়লা, যা আসবে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে। প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ পড়বে 6 টাকার কিছু বেশি। সময় মতো এবং নির্ধারিত সময় 20,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। আমাদের কোনো ব্যয় বৃদ্ধি পাবে না। যদিও করোনার কারণে আমাদের যদি প্রকল্প 4 মাস কিংবা 6 মাস বিলম্বিত হয়, আমরা চেষ্টা করব কভার করতে। এটা যদিও হয়, তারপরেও এটাতে কোনো ব্যয় বৃদ্ধি হবে না। এতে থাকবে 220 মিটার চিমনি, ছাই নিয়ন্ত্রণে ব্যবহার হবে বয়লার টিউব। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন হলেও এটি পরিবেশ বান্ধব হবে বলে জানান প্রকল্পের চীনা পক্ষ। Our project adopted international standard. পরিবেশ রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি আমরা। পেশাদার মার্কিন কোম্পানি দিয়ে পরিবেশ সমীক্ষা করানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী অত্যাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হবে এই বিদ্যুৎ কেন্দ্রে। এছাড়া পেশাদার ও চৌকস প্রকৌশলীরা নিরীক্ষা করবে কেন্দ্র নির্মাণের প্রতিটি ধাপ। ভূমি অধিগ্রহণে বাস্তুচ্যুতদের পুনর্বাসনের জন্য পাশেই 30 একর জমিতে গড়ে তোলা হচ্ছে পরিকল্পিত আবাসিক এলাকা। নির্দিষ্ট ব্যয় সময়ের মধ্যে মেগা প্রকল্প শেষ করে দৃষ্টান্ত স্থাপন করে আছে পাশের পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। আরপিসিএল বলছে তাদের এই প্রকল্প শেষ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 2023 সালের ডিসেম্বরের মধ্যে কয়লা থেকে আরও 1320 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, পটুয়াখালী। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার জনজীবন। নাটোরে দুপুরের দিকে রোদের দেখা মিললেও সকাল ও সন্ধ্যায় কুয়াশায় ঢেকে থাকে গোটা জেলা। কনকনে ঠান্ডায় সবচেয়ে কষ্টে রয়েছে নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে 3 দিন ধরে সূর্যের দেখা মিলছে না কুড়িগ্রামে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের হতদরিদ্ররা। শৈত্যপ্রবাহে দুর্বিষহ দিন পার করছেন সিরাজগঞ্জের মানুষও। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর ভিড়। আজ অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা। বিকেল 4টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রংপুর টাউন হলের সামনে নির্মিত হচ্ছে স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই নির্মাণ কাজ চলছে। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, রংপুর টাউন হলে পাকিস্তানি হানাদার এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার আল বদররাও প্রত্যন্ত অঞ্চল থেকে মুক্তিকামী বাঙালিদের ধরে নিয়ে অমানসিক নির্যাতন করে হত্যা করত। তাই এখানে স্থানীয়দের স্মৃতিসৌধ নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। 34 লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই নির্মাণ কাজ শেষে আগামী 26 মার্চ স্মৃতিসৌধটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। বেতনটা এত ভয়াবহ মাত্রায় ছিল যে প্রতিনিয়তই তারা এখানে মানুষকে মেরে ফেলতো, টর্চার করতো, এবং যেটার রাতের বেলা যেটার আওয়াজ 2 মাইল 3 মাইল দূর থেকেও লোক জানতে পারতো যে ওখানে নির্যাতন হচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন সংরক্ষণ করা, আমাদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার হয়েছিল, আমাদের প্রতি যে নৃশংস আচরণ করা হয়েছিল, সেটা নতুন প্রজন্মের সামনে তুলে ধরাটাই আমাদের মূল উদ্দেশ্য। অনুমতি ছাড়াই অতি উৎসাহী হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেছেন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মামলা প্রত্যাহার করতে 2 সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা রাখা নিয়ে সাইদ খোকনের অভিযোগকে আবারও ভিত্তিহীন দাবি করেন তিনি। অন্যদিকে মামলায় ক্ষুব্ধ সাইদ খোকনের সমর্থকরা মঙ্গলবার পুরান ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন। এদিকে দুজনের মতপার্থক্য সহসায় নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। যে 2টো মামলা হয়েছে সেই 2টো মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। 2জন আইনজীবী অতি উৎসাহী হয়ে যে মামলা করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব মামলা 2টো প্রত্যাহার করতে। সাবেক মেয়র মহোদয় আমাকে ব্যক্তিগতভাবে তার আক্রোশের বশবর্তী হয়ে যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, সেটা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়। আমি এটা গতকাল উল্লেখ করেছি। সেই প্রেক্ষিতে আমরা পর্যালোচনা করছি, ভবিষ্যতে প্রয়োজন বোধ করলে মামলা হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর নির্মিত চলচ্চিত্র দেশের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত শিল্পীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, চলচ্চিত্রটি দেশের ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পীদের উদ্দীপনা চলচ্চিত্রটিকে অনেক দূর এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। আমি আশা করব যে এই ছবি এমন একটি ছবি হবে যে ছবি একটি দলিল হবে, শুধু একটি বায়োপিক নয়, এটি একটি ঐতিহাসিক দলিল হবে, এবং এই দলিল আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে। টাঙ্গাইলের ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকায় অসহায় ও দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে তিনি সেনাবাহিনীর উদ্যোগে সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে ঘাটাইল অঞ্চলে শীতকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিলুপ্ত প্রায় অসংখ্য ঔষধি গাছ এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে। আয়ুর্বেদিক চিকিৎসার ভিত্তি ঔষধি গাছের সমারোহ এখন ব্যতিক্রমী এই ভেষজ উদ্যানে। কাঠালিচাপা, মনিরাজ, নিশিন্দা, সর্পগন্ধা, পানপাড়া, অর্জুন, অশোক, কানাইডিঙ্গা, জয়তুন, চাউল ধোয়া, হিজল, ছাতিম, মেতারম্বা, কুয়াচন্দন থেকে হরিতকি, বিলম্বী, বেল, কদবেল, অরবরই সহ দুর্লভ সব ঔষধি গাছ দিয়ে সাজানো এই বাগান বৃক্ষপ্রেমী ছাড়াও শিক্ষার্থী, গবেষক, উদ্ভিদ বিজ্ঞানী, এমনকি আয়ুর্বেদিক চিকিৎসক সহ অনেকের কাছে এই বাগান হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বার্নলিকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয় 2012 সালের ডিসেম্বরে পর আবারও টেবিলের শীর্ষে উঠল রেড ডেভিলরা। আক্রমণ আর বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ম্যান ইউ। 71 মিনিটে মার্কাস রাশফোর্ডের ক্রসে বল পেয়ে দারুণ এক ভলিতে গোল করেন পল পগবা। এই জয় 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন ম্যানচেস্টার ইউনাইটেড। সমান খেলায় 33 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। সেভিয়াকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধান আরও বাড়ালো অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে 17 মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। কাইরান ট্রিপিয়ের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে নেন অ্যাঞ্জেল কোরিয়া।
76 মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সাউন্ড লিগুয়েজ। এই জয়ে 16 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান সুসংহত করেছে দিয়েগো সিমিওনের দল। আর দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ 18 ম্যাচে 37 পয়েন্ট। ঝিনাইদহে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা। বেতাই গ্রামের দক্ষিণ মাঠে অনুষ্ঠিত এই খেলা উপভোগ করতে আশেপাশে বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ হাজির হন। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আসা 14টি গাড়িকে পেছনে ফেলে প্রথম হন খালিশপুরের আবু সাইদ ও তার গাড়ি। হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি টিকিয়ে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুরাবেতা থেকে আসছি, এখানে অনেক মজা হয়েছে। আমি আমার আব্বুর সাথে এসেছি। আমি এখানে গরুর গাড়ি খেলা দেখতে এসেছি, মেয়ে ছেলেদের নিয়ে এসেছি। 5-7 জন বন্ধু মিলে এই খেলা দেখতে আসছি, আমাদের খুবই আনন্দ লাগছে। গরু দিয়ে হাল চাষ করে তা না, গরু দিয়ে আপনার একটা বিনোদনের খেলাও, গরুর গাড়ির দৌড়ের খেলা করা সম্ভব। আমরা আসছি আরো 2 মাথা তুলেছি, 2 মাথায় ফার্স্ট হয়েছি। আজকে এখানেও ফার্স্ট হয়েছে, আমরা আনন্দিত। প্রত্যেক বছরই আসি এখানে, আনন্দ পাই, দর্শক আনন্দ পাই। গ্রামগঞ্জে এখন মাদকের দিকে মানুষ ধাবিত হচ্ছে, সেজন্য গ্রামে যদি এরকম বিনোদন থাকে তাহলে মাদক থেকে মানুষ মুক্তি পাবে। এবং এই জাতীয় খেলাধুলা, মেলা এগুলো দরকার আছে গ্রামগঞ্জের মানুষের জন্য, বিনোদনের জন্য। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মাথাপিছু আয় বেড়েছে 3 গুণ, এখনো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে দরিদ্র জনগোষ্ঠীর একাংশ। জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণা, নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। কলাপাড়ায় এগিয়ে চলছে কয়লা ভিত্তিক 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। এবং আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।